9 তারিখে রংপুর আবার আমার কিল করার জন্য, যেহেতু আমি খালেদের রাইট হ্যান্ড ছিলাম, শিবসহ ভাই ভাই অভিযান রক্ত চাই স্লোগান শুরু হইল। আমার সাথে হারুন যে সেনাপ্রধান হইলো পরে, হি ওয়াজ মাই অ্যাডজুটেন্ট, ক্যাপ্টেন ছিল, আমি কর্নেল। হারুনে বললাম, হারুনের বাসা বসলাম, হারুনের কি এখন কী ব্যাপার, এটা তো একটা দুর্বিসন্ধি মনে হয়। আমি একটা ইউনিট কমান্ড করতেছি পূর্ণ বেঙ্গল, আর একটা হান্নান শাহ কমান্ড করতেছে আমার মাঠের এই পারে। হান্নান আমার জিয়া ভক্ত, তো দুই পাশে মাঠের। এখন এনি টাইম সে LMG সব ফিট করে রাখছে আমার দিকে, আমার রেজিমেন্টের দিকে ফিট করে রাখছে। তো 6 বেঙ্গল তো একটা অ্যাকশন দিতে পারে, হান্নান শাহ দিয়ে অর্ডার দে। আর ওয়ালি হিসেবে তার সেকেন্ড ইন কমান্ড 2IC কর্নেল ওয়ালি, যে এরা তো জিয়া ভক্ত, এরা খামাকে আমাদের উপরে, বিশেষ আমার উপরে, আমি তো ঢাকা থেকে আসছি, আমার উপরে অ্যাকশন নিতে পারে। আমরা এখানে হারুন সহ অ্যাডভাইস করি, আমি 9 তারিখে রাত্রে আমি বললাম ঠিক আছে এক কাম করো, আমি তো ফ্যামিলিগুলো তোমার সরাই ফেলো, আমি এতে চলে যাই, বাইরে ক্যান্টনমেন্টের বাইরে চলে যাই, গোপন এতে চলে যাই, আশ্রয় চলে যাই। এটা বলে আমি যে রংপুর মেডিকেল কলেজ হইয়া, আমার মনে আছে এখন ইউনিফর্ম পরা ছিল, যাই এক বাড়িতে উঠলাম, ইউনিফর্ম খুললাম, আমার একটা চেইন ছিল, ও গরিব লোক ছিল, আমার ভয় ছিল, ওরা চেইন টেন সব দিয়ে দিলাম, তুই আমার লুঙ্গি একটা দে, নাইলে একটা দিয়ে মানে কাপড় চেঞ্জ করলাম, করে একবার চরের দিকে চলে গেলাম। এদের বললাম বাই বাই, তোমরা থাকো, তোমরা কোনো ক্রস ফায়ার যাইও না, ডোন্ট রিয়াক্ট নাও, লেট আস সেভ দ্য আর্মি ফার্স্ট। আমার জন্য এখানে রক্তপাত হবে এটা আমি চাই না। আর অফিসার বলল স্যার আপনি তাহলে সরে থাকেন, না থাকেন আমাদের সাথে, আমরা মরলে একসাথে মরবো। আচ্ছা না, আমার সাথে তোমার মরবে কেন, আমি তোমার ভাবিদেরকে নিয়ে যাও, আমরা তোমাদের ওয়াইফ সবাইকে ক্যান্টনমেন্টে ঢাকা এতে, আমরা ওই ডাক্তার আইনুদ্দিন, ব্রিগেডের সাবিউদ্দিনের বাপ, ওই কেন রংপুর শহরে বাড়ি ছিল, ওইখানে আমাদের সব ফ্যামিলি পাঠিয়ে দিলাম। কারণ ক্যাপ্টেন ছিল, ওনার আরেক ভাই ছিল ক্যাপ্টেন, তো ও আমার ইউনিট ছিল, ওরে দিয়ে বললাম তুই নিয়ে যা, তোমার বাড়িতে রাখো এদেরকে সবাইকে। তা আমি চলে গেলাম। আমি পরে প্রায় 20-25 দিন বা 1 মাস পরে আমি খুলনা হয়ে আসলাম ঢাকাতে। তাক রণাঙ্গনে বসে বলছিল তোমরা কি কনফেডারেশন পাকিস্তান চাও কি বঙ্গবন্ধু চাও? সেদিন সোচ্চার কণ্ঠে সবাই মুক্তিযোদ্ধারা, স্বাধীনতা সরকারের মোস্তাক তাজউদ্দিন থেকে নিয়ে সবাই আওয়াজ তুলেছিল, নো, আমরা বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশও চাই, মানে কনফেডারেশন পাকিস্তান চাই না। যে মোস্তাক পাকিস্তানের সাথে আতাত চেয়েছিল, আমেরিকার এজেন্ট ছিল, তাই সেই মোস্তাক এটা দেশে বিদেশি ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধু হত্যা। তাহলে সেখানে আজকে যে লোকটা উদ্যোগ নিয়ে এটা প্রতিকারের জন্য করলেন, নিজে কোনো প্রেসিডেন্ট হলেন না, উনি তো ওদিন রাত্রে প্রেসিডেন্ট হয়ে যেতে পারতেন, মোস্তাককে তো আমরা কিল করে দিতে পারতাম। এই কিল করা নাই, সেটা একটা বিরাট ভুল করেছে এই অফিসারদেরকে, অনেকগুলো ভুল, মানে এখন ইতিহাস মূল্যায়নে আমরা ব্যর্থতার পরে এটা বলবো যে খালেদের কাছে ভুল হয়েছে। কেন? ওই যে বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসতো, ওই জন্য অ্যাকশন নেয় নাই, নিজে জানতা দিয়ে দিলেন। খালেদও ওই ছানা মাথা এগুবে, মানে অ্যাকশনে যাবে না, যার জন্য প্রতিপক্ষ কিছু করতে পারতো না, ওই ব্যাপারে আমরা সজাগ ছিলাম। এই জাসদ যদি হটকারিতা না করতো তাহলে দেশের অবস্থা আজকে এটা হইতো না, বঙ্গবন্ধুর মোস্তাকও মানে থাকতো না, মোস্তাক তো অবসান করে দিয়েছিলাম, সাইম তো প্রেসিডেন্ট হয়ে গেছে, এগুলো তো সব খালেদ করে আসছে। তাহলে খালেদের ব্যর্থতা কোথায়? খালেদের ব্যর্থতা হচ্ছে উনি প্রেসিডেন্ট হলেন না কেন, উনি কেন মোস্তাককে মেরে ফেললেন না? যেদিন টেলিফোনটা আসলো তার 2 সপ্তাহ আগে আমার সাথে ঢাকাতে দেখা খালেদ সরকার। আমার উনি বললেন যে দেখো এখানে একটু বাড়াবাড়ি হইতেছে, এ পুরো প্রেক্ষাপটটা আর্মির তখন সিনারিওটা, পলিটিক্যাল সিনারিওটা আমাকে উনি একটু বিশ্লেষণ করলেন বিশ্বাসের সাথে, যেহেতু বিশ্বাস করতো না, ওদেরই ছিলাম, যে এরা দালিমেরা বাড়াবাড়ি করতেছে, জিয়ার মুডটা আমরা বুঝতেছি না। জিয়াকে বলছি যে স্যার এরা তো আর্মি চেইন অফ কমান্ড নষ্ট করতেছে, ইউ মাস্ট টেক অ্যাকশন। আর ঠিক আছে তোমাকে পরে বলবো নি, তুমি এখন বঙ্গবন্ধুর যে দালিমদের সাথে
এদের সাথে পরিচয় নাই, তো আমি পরিচয় থাকবে না কেন স্যার, তার আর্মি অফিসার, আমি আর্মি অফিসার, কথা একটু এনে বেড়াতে যাও না, যাই একটু পরিস্থিতি দেখে আসো বঙ্গভবনে। হ্যাঁ তা দেখলাম স্যার, কিন্তু আপনার উদ্দেশ্যটা কী? তো আমি দেখলাম যে ওনার স্পষ্ট ধারণা যে এইভাবে আর্মি চলতে পারে না, এবং একটা তারা যারা এটা করেছে, বঙ্গবন্ধু হত্যা করলো, এটা কিন্তু এটা রাজনৈতিক কোনো মানে দলের বিরুদ্ধে নয়, এটা আওয়ামী লীগের নেতা হত্যা করে ফেলেছে, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে তাও না। আওয়ামী লীগ তো তারা এখন মোস্তাক টুপি রাজনীতি শুরু করছে, লং রানে গিয়ে হয়তো আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে যদি সে চলতে পারে। তো আমরা তো 15 আগস্টে কিছু করতে পারি নাই, তো এখন এটা জিয়াকে আমরা বলছি, জিয়া বলছে তো গিভ মি টাইম, আমি দেখবো নি। তো এখন তাকে যেহেতু আমরা একটু আভাস দিয়েছি যে আর্মি এভাবে চলতে পারে না, তো হি উইল টেক অ্যাকশন ডিউ কোর্স অফ টাইম এগেনস্ট আস। সো আমরা যেহেতু আমি আই গট দ্য পয়েন্ট, আমি তখন বুঝলাম দেন ওনার মনের মধ্যে কী আছে, কেন আগেও উনি বিভিন্ন আলোচনায় বলছিলেন এইভাবে দেশ চলতে পারে না বঙ্গবন্ধুর অবর্তমানে। আমরা ইংরেজিতে বলি ডিফিট ইজ অ্যান অরফেন, পরাজয় হয়ে গেলে এতিম বলে। উনি পরাজিত হয়েছেন মানে ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, ক্ষমতা বসতে পারেন নাই, সেই জন্য এখানে এতিম হয়ে গেছেন। যদি না হইতেন, যদি সফল হয়ে যেতেন, তাহলে তো আজকে আরেকটা মানে আরেকটা ইতিহাস অন্যদিকে মন নিতে, আরেকভাবে তাকে মূল্যায়ন করা হইতো। এখন উনি ডিফিট খেয়েছেন, ডিফিট ইজ অ্যান অরফেন, সবাই সারেন্ডার করছে মোস্তাকের কাছে, আমরা করি না, খালাদ করে নাই। আজকে আমাদেরকে অবমূল্যায়ন করে, কোনটা খালাদেরকে মূল্যায়ন সঠিক করে না। এটা আল্লাহর বিচার এখন রয়ে গেছে। আমি মনে করি এটা বিরাট একটা অন্যায় করতেছে একটা বিরাট বীর মুক্তিযোদ্ধার প্রতি, এটা লিজেন্ডের প্রতি, বাংলাদেশের কিংবদন্তিদের প্রতি। যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুবডুবি যাবে বলছে, তারাও যদি মন্ত্রী থাকে, যারা বঙ্গবন্ধুর সৈনিক সংস্থা করি টকবগে 12টা অফিসে খুন করলো সৈনিক সংস্থা ক্যান্টনমেন্টের ভেতরে, তারাও যদি মন্ত্রী থাকে, এরশাদ যিনি কোর্ট মার্শালের প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান থেকে এসে, যিনি মানে মঞ্জুর হত্যা, জিয়া হত্যা, এগুলোর নেপথ্যে অনেক কাহিনী আমরা শুনতে পাই, অনেক বিতর্কিত ইস্যু এখনও রয়ে গেছে। যে স্বতন্ত্র ঘোষের দেশের রাষ্ট্রদ্রোহিতার সামিল এই সৈনিক সংস্থা গঠন করা, তাহের বাইরে আনোয়ার সাহেব তারা করছে এটা, এই নোরা। আজকে এগুলো আমরা মেনে নিয়েছি, দেশ চালাচ্ছি। সেই জন্য আমি বলি বঙ্গবন্ধুর হত্যার দায়মুক্ত জাতীয় কোনো হয় নাই, কখন হবে আল্লাহ জানে। যেখানে সেকেন্ড কু যারা করছি আমরা, এয়ারফোর্সের 11 জন অফিসার, এটা কাঁদে, চোখে পানি, জল, পেনশন পায় না। হোয়ারেজ আমরা অল ডিসমিসড অফিসার, আমি শুধু পরে মন্ত্রী হয়েছি বলে আমারটা ডিসমিসটা কেটে রিটায়ারমেন্ট লিখছি। এরা সবাই হাহাকার করতেছে, এদের কোনো খালেদা বসর হত্যার বিচার নাই, আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা লিবিয়াতে চলে গেলাম, সেন্ট্রাল জেলে ছিলাম, শাহজাহান সহ শাহজাহান মারা গেল। আমরা কে স্যার? আমার মনে কি লেখত স্কটল্যান্ডের লেখত আমরা যদি কু করি 3 নভেম্বরে, সে মানে জঙ্গি বিমান নিয়ে ফ্লাইওভার করতেছিল বঙ্গবন্ধু দিয়ে সবখানে, অ্যান্ড দ্যাট ওয়াজ যেটা প্লেন নিয়ে বিকট আওয়াজ সৃষ্টি করে খালাদের পক্ষে। তারা আজকে পেনশন পায় না দেশে। যারা ক্যাপ্টেন মেজর হিসেবে রিটায়ার করছে তারা জেনারেল হয়ে গেছে। এদেশে এখনও জেনারেল আসছে অনেকে, আর্মি থাকাকালীন জেনারেল ছিল না, এখন জেনারেল। তাদের পুরস্কৃত করা হয়েছে। যারা তাদের পক্ষে রাজনৈতিকভাবে ছিল, এসপি ছিল, এসপি ছিল, তারা ডিএজি হয়ে গেছে। আর আমরা তো কোনো পদবি চাচ্ছি না, স্বীকৃতি। তারা বলছে আমরা স্বীকৃতি চাচ্ছি, ল্যাকত ল্যাকত ইকবাল হেলিকপ্টার পাইলট, হে হেলিকপ্টার করছে, আরও নজরুল, আরও অনেকে, ওয়ালি, ওয়ালি তো কেটে দিল আমার বাসায়, 2 মাস আগে এসে কেটে দিচ্ছে। স্যার কেন এগুলো করলাম, যুদ্ধ কেন করলাম স্যার, আর 3 নম্বর কুটা করলাম কেন স্যার? ডাকছে মন্ত্রী হয়েছি, হবো না কেন? মন্ত্রী তো সংবিধান মতো হয়েছে, মন্ত্রী চুরি করার জন্য হয়নি, তাদের জেল খাটতাম। আমাদের নীতির প্রস্তুত অটল আছে। আমার 2-1 জন মন্ত্রী যুদ্ধ, আমি আবার সবার সম্মতি নিয়ে মন্ত্রী হয়েছিলাম। এই শাহবাজ জামিল পুরা আমাদের কুতে যাওয়া ছিল, তারপরে আমাদের 2-1 জন মন্ত্রী, 2-1 জন মুক্তিযোদ্ধা,
এই সরকারগুলোর মধ্যে যদি দাওয়াত দেয় বা পার্শ্ব করে হইলেও ঢুকতে হবে। তো আমরা যে ওয়াচডগ হিসাবে এই এরশাদ এবং এদের মন্ত্রী ছিলাম। মানে আমরা তো মনে প্রাণে এতে আদর্শ অনুপ্রাণিত হইয়া আমরা মন্ত্রী হই নাই, এদের আদর্শ অনুপ্রাণিত হইয়া আমার দেশ সেবার জন্য এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা ঠিক রাখার জন্য আমরা যেহেতু কালার হয়ে গেছি প্রো খালেদ এবং প্রো 3 নভেম্বর কু, আমরা সেই জন্য আমাদের ব্যাপকভাবে যেন স্বাধীনের পক্ষে শক্তিকে ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা ক্যান সে দেন অ্যাজ এজেন্ট আমরা দুদিকে, একদিকে পতাকা নিচে আরেকদিকে এইটার প্রোটেকশনে, এইটার আদলে আমরা যেন ক্ষতি না করতে পারে। কারণ